নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন গল্প নিয়ে হাজির আপনাদের প্রিয় চ্যানেল গল্পস্বল্প। আচ্ছা, চাঁদের বুকে তো অজস্র গহ্বর বা ক্রেটার আছে। শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর বুক থেকেই দেখা যায় তার অনেক ক্রেটার। জানেন কি, এই ক্রেটারগুলোর মধ্যে একটি ক্রেটারের নাম এইচজি ওয়েলস ক্রেটার। হ্যাঁ, ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত সাহিত্যিক হারবার্ট জর্জ ওয়েলসের নামে এই ক্রেটারের নামকরণ করা হয়েছিল। আমরা সবাই এইচজি ওয়েলসের নাম কম বেশি জানি। তার কারণ তার কিছু অসাধারণ বিখ্যাত কল্পবিজ্ঞানের রচনার জন্য। যেমন ধরুন দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান। কে না শুনেছে তার এই অসাধারণ গল্পগুলো? এই রকমই 1901 সালে এইচজি ওয়েলস লেখেন আরও একটি বিখ্যাত উপন্যাস, যার নাম দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন। আজ গল্পস্বল্পের গল্পের আসরে আপনারা শুনবেন এই অসাধারণ উপন্যাসটির প্রথম পর্ব। গল্প শুনে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকমই নানা স্বাদের গল্প শুনবার জন্য আমাদের চ্যানেল গল্পস্বল্প অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি নয়, চলুন শুনি চন্দ্রাভিযানের রোমাঞ্চকর কাহিনী দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন। লিম্পনি, ইটালি। মেঘহীন সুনীল আকাশের নিচে লিখতে বসে অবাক হয়ে ভাবছি, মিস্টার ক্যাভারের সাথে কি এক রোমাঞ্চকর অভিযানেই না অংশ নিয়েছিলাম আমি। অথচ আমার জন্য ব্যাপারটা ছিল একেবারেই আকস্মিক ও অবিশ্বাস্য এক ঘটনা। প্রথমে যখন এখানে এলাম মনে হতো পৃথিবীর সবচেয়ে নিরিবিলি নীরস জায়গা এটা। অথচ এখানে থাকার ফলে আজ এই কাহিনী লেখার সুযোগ পেয়েছি আমি। সে যখনকার ঘটনা, তখন আমার বয়স খুবই কম। নিজের ব্যবসায়িক দক্ষতা সম্বন্ধে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম সেই বয়সে, তাই ঝুঁকিও নিয়েছিলাম অহেতুক। কিন্তু শেষ পর্যন্ত আর সুবিধে করতে পারলাম না, প্রায় দেউলিয়াই হয়ে গেলাম। পরে একসময় বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম, অনেক হয়েছে, আর নয়, এবার পাওনাদারদের টাকা শোধ করতেই হবে। নাটক লিখব সেজন্য। প্রকাশকরা নাট্যকার হিসেবে মোটামুটি আমাকে চেনে। ভাবলাম নতুন করে লিখলে তারা নিশ্চয়ই কিনে নেবে, তাহলে সমস্যাও দূর হবে আমার। কিন্তু লেখার জন্য একটা নির্জন জায়গা চাই। কোথায় পাই তেমন জায়গা? অনেক খোঁজ খবর করে শেষ পর্যন্ত চলে এলাম এখানে। একটা বাংলো ভাড়া নিলাম। এ গায়ে হই হুল্লোড় কম, তাছাড়া আমি এখানে অপরিচিত, কেউ বিরক্ত করতেও আসবে না। সুতরাং নিশ্চিন্তে নাটকটা শেষ করতে কোনো সমস্যায় পড়তে হবে না আমাকে। এক পাহাড়ের চূড়োয় আমার বাংলো, সামনেই সমুদ্র। বর্ষার সময় কাদায় ভরে যায় বাংলোর চারপাশ, তখন হাঁটা চলা করা দুষ্কর হয়ে ওঠে। যে জানলার কাছে বসে আমি লিখতাম, সেটা দিয়ে সামনে তাকালেই দেখা যেত একটা জলাশয়। ওই জানলা দিয়েই প্রথমবার দেখি আমি ক্যাভারকে। তখন সূর্য ডুবতে বসেছে, আকাশে সবুজ আর হলুদ রঙের ছড়াছড়ি। দিগন্তের সেই উজ্জ্বল রংচঙে পটভূমিতে অদ্ভুত দেখাচ্ছিল তখন লোকটাকে। বেঁটে আর মোটা, মাথায় ক্রিকেট খেলোয়াড়দের মতন টুপি, গায়ে ওভারকোট। অদ্ভুত ভঙ্গিতে মাথা দুলিয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে আসছিলেন তিনি। আমার জানলার কাছে এসে হঠাৎ অস্তগামী সূর্যের দিকে তাকালেন, তারপর পকেট ঘড়ি বের করে সময় দেখলেন। পরক্ষণেই ফিরে চললেন ফেলে আসা পথ ধরে। যাবার সময়ও হাত মাথা একই রকমভাবে দোলাতে দোলাতে এগিয়ে চলল। আমি লিম্ফনিতে আসার প্রথম দিনই ঘটল ব্যাপারটা। কেমন যেন কৌতূহল জাগলো মানুষটার ব্যাপারে। সবে আরম্ভ করা লেখায় ছেদ পড়ল, মন দিতে পারলাম না। ক্যাভার চলে যেতে আবার কলম তুলে নিলাম। কিন্তু কেবল সেদিনই নয়, রোজই একই ঘটনা ঘটতে লাগলো। ক্যাভার আসেন,
আমার জানলার কাছে এসে অস্তগামী সূর্যের দিকে তাকান, ঘড়ি দেখেন, তারপর আবার ফিরে যান যেদিক থেকে এসেছেন সেদিকে। প্রতিদিন এই একই দৃশ্য দেখতে দেখতে অসহ্য লেগে উঠল আমার। লোকটার অদ্ভুত আচরণের কিছুতেই লেখায় মন দিতে পারছিলাম না। মনে মনে বেটাকে অভিসম্পাদ দিতে শুরু করলাম। কিন্তু তাই বা কতদিন? দিনের পর দিন একই কাণ্ড করতে লাগলেন ক্যাভার। অবশেষে 14 দিনের মাথায় সহ্যসীমা ছাড়িয়ে গেল আমার। ক্যাভারকে দেখা মাত্র বেরিয়ে এলাম বাইরে। ঘড়ি দেখে ফিরে যাচ্ছেন তখন তিনি। পিছন থেকে ডাক দিলাম, এই যে শুনছেন শুনছেন আপনি, একটু দাঁড়ান। সবে পা বাড়িয়েছেন ক্যাভার। আমার ডাক শুনেও না থেমেই বললেন, আজ্ঞে বলুন। বেশি কথা নাকি? তাহলে বরং আমার সঙ্গে হাঁটতে শুরু করুন। অসুবিধা আছে? না না, একদমই অসুবিধা নেই। তার সাথে হাঁটতে শুরু করলাম আমি। আমি আসলে খুব নিয়ম মেনে চলা মানুষ। সারাক্ষণ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, মানুষজনের সঙ্গে বিশেষ কথা বলার সুযোগ পাই না। এখন নিশ্চয়ই আপনার ব্যায়ামের সময়। ব্যায়াম? না না না, ঠিক ব্যায়াম নয়। প্রতিদিন এই সময়ে আমি সূর্যাস্ত দেখতে বের হই। সূর্য ডুবে যাওয়া দেখতে ভালোই লাগে। কিন্তু আপনি তো কোনোদিনই সে দৃশ্য দেখতে পান না। কোনোদিন দেখতে পারি না মানে? মানে বলছিলাম, আপনি কোনোদিনই ঠিকমতো দৃশ্যটা উপভোগ করতে পারেন না। কেন? কারণ আমি 13 দিন ধরে আপনাকে লক্ষ্য করছি। দেখেছি প্রত্যেক দিনই আপনি সূর্যাস্তের পরে এখানে আসেন। ভুরু কোচকালেন ক্যাভার, যেন বিরাট কোনো সমস্যায় পড়েছেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখুন, আমি প্রত্যেক দিনই সূর্যাস্তের শোভা দেখতেই বের হই। উপভোগ করি এখানকার মনোরম পরিবেশ। তারপর এই পথ দিয়ে গিয়ে ওই যে তোরণটা দেখছেন, ওটার মধ্যে দিয়ে। না, আপনি কোনোদিনই তোরণটার ওদিকে যান না, কারণ ওদিকে যাবার পথই নেই। আপনি রোজ, এই ধরুন আজ। ও আজ? আমার কথা কেড়ে নিলেন ক্যাভার। দাঁড়ান দাঁড়ান, ভেবে দেখি। হ্যাঁ, আজ আসলে বাড়ি থেকে বেরোতে 3 মিনিট দেরি হয়ে গেছে আমার। তাই ভাবলাম আজ আর সামনে এগোবো না, সেই কারণেই বাড়ি ফিরে যাচ্ছিলাম। কিন্তু শুধু আজই নয়। বুঝতে পারছি কিছু যেন একটা গোপন করছে ক্যাভার। আপনি তো রোজই এই কাজ করেন। তাই নাকি? আমার দিকে চেয়ে কি যেন ভাবলেন ভদ্রলোক। হয়তো তাই। আচ্ছা, আপনি শুধু কি এই কথা বলতেই ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, কেবল এই কথা? রোজ সন্ধ্যায় আপনার একই ধরনের অদ্ভুত সব কাণ্ড দেখে আমি কিন্তু খুব অবাক হয়েছি। অদ্ভুত কাণ্ড? কিরকম? ভদ্রলোকের বিচিত্র অঙ্গভঙ্গি অনুকরণ করে দেখালাম। বলেন কি? আমি এই রকম করি? হ্যাঁ, শুধু এরকমই নয়, মুখ দিয়ে আবার একটা হুসু শব্দও করেন। শব্দ? এরকম শব্দও করি মুখ দিয়ে? হ্যাঁ, করেন তো। কিন্তু কই, আমি তো ব্যাপারটা টের পাইনি। যেন নিজেকেই কথাটা শোনালেন ক্যাভার, অন্যমনস্ক। আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি খামোকা মিথ্যা কথা কেন বলতে যাবেন? তার মানে? আবার অন্যমনস্ক হয়ে পড়লেন। হাজারো চিন্তাভাবনার মধ্যে আছি আজকাল। মনে হয় তার ফলেই এই বদভ্যাসগুলো গড়ে উঠেছে। টের পাইনি, একদম টের পাইনি। ইয়ে, আপনি নিশ্চয়ই আমার অঙ্গভঙ্গি দেখে খুব বিরক্ত হয়েছেন। বিরক্ত? না না না, ঠিক বিরক্ত নয়। কিন্তু একবার ভেবে দেখুন তো, খুব মনোযোগ দিয়ে হয়তো আপনি নাটক লিখছেন। সেই সময়ে যদি নাটক? না না না, নাটক লেখা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আচ্ছা বেশ বেশ, তাহলে মনে করুন মন দিয়ে যা হোক একটা কিছু করছেন আপনি। সেই সময় আপনার চোখের সামনে দিয়ে একজন মানুষ অদ্ভুত অঙ্গভঙ্গি করতে করতে হেঁটে গেল। একদিন নয়, প্রতিদিন একই ঘটনা ঘটতে লাগলো। কেমন লাগবে তখন? আপনি কি তখন নিবিষ্ট মনে কাজটা করতে পারবেন? না না না, কখনোই না, কখনোই না। হঠাৎ চিন্তিত হয়ে উঠলেন ক্যাভার। মুখে
দুঃখী দুঃখী ভাব ফুটে উঠল। অবশ্য নিজের খুশি মতো আচরণ করার অধিকার আপনার আছে, এ ব্যাপারে কারো কিছু বলার থাকতে পারে না। আর বললেই বা আপনি শুনতে যাবেন কেন? না 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 না, তা নয় তা নয়। আজকাল আসলে এত বেশি অন্যমনস্ক থাকি যে বদভ্যাসগুলো কখন দেখা দিয়েছে টেরই পাইনি। তাছাড়া এসব তো আমাকে দূর করতে হবে। এই দেখুন, হাঁটতে হাঁটতে আপনাকে কত দূর নিয়ে এসেছি। হ্যাঁ, সত্যি আমি খুব দুঃখিত। আরে না 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 না, আমি কিছু মনে করিনি। তবে যেচে পড়ে আলাপ করতে এসেছি বলে আপনিও যেন কিছু মনে করবেন না প্লিজ। আরে না না, আপনি বরং আমার বদভ্যাসগুলো ধরিয়ে দিয়ে ভালোই করেছেন। আমি ঋণী হয়ে থাকলাম আপনার কাছে। শুভ সন্ধ্যা জানালাম ভদ্রলোককে। বিদায় নিয়ে বাংলোর দিকে এগিয়ে গেলাম। কিছু দূর এসে পিছন ফিরে তাকালাম। দেখি ধীরে ধীরে হাঁটছেন ক্যাভার। আগের সেই বিচিত্র অঙ্গভঙ্গি আর নেই। বুঝতে পারলাম নিজেকে শোধরাবার চেষ্টায় এখনই মন দিয়েছেন আত্মভোলা মানুষটা। পরের দিন আর দেখতে পেলাম না ক্যাভারকে। তারপরের দিনও না, তৃতীয় দিন সন্ধ্যায় সোজা আমার বাংলোয় এসে হাজির হলেন তিনি। আরে মিস্টার ক্যাভার, এই যে মিস, Good কেমন afternoon. আছেন? গুড আফটারনুন, গুড আফটারনুন। ভালো আছি। আসুন আসুন, ভেতরে আসুন। সৌজন্য বিনিময়ের পর বললেন, আপনি মহা সমস্যায় ফেলে দিয়েছেন আমাকে। আমি? কেন? এই বছরের পর বছর এই বাংলোর পাশ দিয়ে হাঁটাচলা করছি আমি, কিন্তু এখন এই আপনার জন্য তা সম্ভব হচ্ছে না। সে কি? তার মানে কি? আম, দেখুন, আমি একজন বিজ্ঞানী। গবেষণার কাজে সব সময় ব্যস্ত থাকতে হয় আমাকে, আর গবেষণার জন্য চাই মানসিক শান্তি। বিকেলেরই আধ ঘন্টা হাঁটাচলা আমার জন্য খুবই জরুরি। হাঁটতে বেরিয়ে আমি আমার গবেষণার নানান বিষয় নিয়ে চিন্তা করতাম, জটিল জটিল রহস্যের সমাধান করতাম, কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না। তা আপনি অন্য কোনো দিকে বেড়াতে গেলেই তো পারেন। না না না, তাও সম্ভব নয়। কেন? কেন নয়? কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি এই দিকটা ছাড়া গায়ে আর বেড়াবার জায়গা নেই। তাহলে এদিকেই বেড়ান না, আগে যেমন বেড়াতেন। আপনার বাংলোর সামনে দিয়ে? না না, তা সম্ভব নয়। কারণ নিবিষ্ট মনে নাটক লিখছেন আপনি। আমার হাঁটাচলা আপনার বিরক্তির উদ্রেক করুক তা আমি চাই না। সেজন্য গত দুদিন আর আমি বেরোইনি। হঠাৎ মনে হলো নাটকের কাজে ব্যস্ত আছি তো কি হয়েছে, এই ফাঁকে যদি ভদ্রলোকের গবেষণার বিষয়টা জেনে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। প্রসঙ্গটা পাল্টে জিজ্ঞেস করলাম, মিস্টার ক্যাভার, আপনি আসলে কি নিয়ে গবেষণা করছেন? আমার প্রশ্নে উৎসাহিত হলেন ক্যাভার। ভাব দেখে মনে হলো গবেষণার বিষয়ে খোলাখুলি আলোচনা করতে তার কোনো আপত্তি নেই। এরপর প্রায় 1 ঘন্টা ধরে চলল তার গবেষণা নিয়ে দীর্ঘ বক্তৃতা। অবশ্য বলতে লজ্জা নেই, তার অর্ধেকটাই আমার মাথার ভেতর ঢুকলো না। কেননা ক্যাভারের বক্তৃতার বেশিরভাগটাই ছিল বৈজ্ঞানিক শব্দ আর পরিভাষায় ভরা, তাই বাধ্য হয়ে শুধু হ্যাঁ হ্যাঁ আর হু হু করে যেতে হলো আমাকে। তবে সবশেষে এটুকু ঠিকই বুঝলাম যে ভদ্রলোক যা করছেন তা কিন্তু কোনো ছেলে খেলা নয়। সত্যি সত্যি তিনি একজন মহাবিজ্ঞানী। তার গবেষণার গুরুত্ব অপরিসীম। দেখুন, এখানে নিজস্ব একটা গবেষণাগার আছে আমার। 3 জন সহকারী নিয়ে কাজ করি। একদিন আসুন না, নিজের চোখেই সব দেখে যাবেন। ক্যাভারের কথা শুনে এর মধ্যে তার সম্পর্কে কৌতূহল বহুগুণ বেড়ে গেছে আমার। কাজেই এমন লোভনীয় প্রস্তাব হাতছাড়া না করে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। বিদায় নেবার সময় বারবার আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন ক্যাভার। আপনার মূল্যবান সময় নষ্ট করবার জন্য সত্যি দুঃখিত। কিছু মনে করবেন না। আরে না না না, এতে মনে করার কি আছে? বরং আপনার সাথে গল্প করতে পারায় আমার সময়টা তো ভালোই কাটলো আজ। আমার কথায় খুশি হলেন বিজ্ঞানী। বললেন, আসলে এই নিজের গবেষণা নিয়ে আলোচনা করার মজাই আলাদা। তাছাড়া আপনার মতো উৎসাহী শ্রোতাও সচরাচর পাওয়া যায় না। আপনার কিন্তু খুব বুদ্ধি, বেশ ভালো শ্রোতা। ভদ্রলোকের কথায় হো হো করে হেসে উঠছিলাম।
কোনো রকমে সামলে নিলাম নিজেকে। বললাম, তা আপনার একটা অভ্যেস তো আমি নষ্ট করে দিয়েছি, এবার না হয় আর একটা অভ্যেস গড়ে তুলুন। কেমন? রোজ সন্ধ্যায় চলে আসুন এখানে, তারপর দুজনে মিলে চুটিয়ে আপনার গবেষণার বিষয় নিয়ে আলোচনা করা যাবে। ভয় নেই, আমি বিজ্ঞানের ছাত্রী নই, কাজেই আপনার ধ্যান ধারণা চুরি করতে পারবো না। আরে ছি 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 ছি, আমি কি তাই বলেছি নাকি? আসলে টেকনিক্যাল ব্যাপার তো। সে হোক না টেকনিক্যাল, তাতে কোনো অসুবিধা নেই। বললাম তো আপনাকে, আমি আপনার গবেষণা সম্বন্ধে জানতে আগ্রহী। বেশ। সন্তুষ্ট চিত্তে মাথা দোলালেন ক্যাভার। নিজেকে জাহির করার সুযোগ পেয়ে চোখ দুটো চকচক করে উঠল। আপনার কথা শুনে সত্যিই খুব ভালো লাগছে। এরকম উৎসাহী শ্রোতা পাওয়াটাই আজকাল ভাগ্যের ব্যাপার। কিন্তু নাটক লেখার মাঝে আপনি কি সময় দিতে পারবেন? সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার সাথে আলোচনা করলে এই বাঁধা ধরা কাজ থেকে আমি মুক্তি পাবো কিছুটা, সেটাই হবে আমার বিশ্রাম। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক তা ঠিক। সিঁড়ির কাছে পৌঁছে আবার মুখ খুললেন ক্যাভার। আপনার কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকব। আপনি আমাকে বিশ্রী একটা অভ্যাসের হাত থেকে মুক্তি দিয়েছেন। এখন আমি একদম স্বাভাবিক। আপনাকে সাহায্য করতে পেরে আমিও খুশি হয়েছি মিস্টার ক্যাভার। আবার আসবেন কিন্তু। আমাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন ক্যাভার। কিন্তু এ কি, অবাক হয়ে দেখলাম ভদ্রলোকের হাত দুটো আগের মতোই নড়ছে, মাথার ঝাঁকুনিও একটুও কমেনি। তাহলে এই বুঝি বদব্বার বদলে যাওয়ার নমুনা। কয়েকদিন পরে ক্যাভারের ল্যাবরেটরিতে গিয়ে হাজির হলাম আমি। 3 জন সহকারী ছাড়া আর কোনো লোক নেই ক্যাভারের। চারিদিকে বৈজ্ঞানিক সমস্ত সাজ সরঞ্জাম দেখে মানুষটার সম্বন্ধে যেটুকু সন্দেহ ছিল তা একেবারে উধাও হয়ে গেল। সত্যিই একজন বড় বিজ্ঞানী ক্যাভার। তার একতলার সবগুলো ঘর বৈজ্ঞানিক সাজ সরঞ্জামের ঠাসা। রান্নাঘরের বয়লারটা পরিণত হয়েছে ফার্নেসে। বেসমেন্টে বসানো আছে শক্তিশালী ডায়নামো। ক্যাভারের গবেষণার বিষয় হলো এমন কোনো বস্তুর অনুসন্ধান করা যা সব ধরনের রেডিয়েশন প্রতিরোধক। রেডিয়েটিভ এনার্জি বা বিকিরণক্ষম শক্তি বলতে বোঝায়। আমাকে ব্যাখ্যা করতে শুরু করলেন ক্যাভার। আলো, উত্তাপ, মাধ্যাকর্ষণ জাতীয় ব্যাপার স্যাপারকে। এইসব বিকিরণক্ষম শক্তি কেন্দ্র থেকে বাইরের দিকে শক্তি ছড়ায় এবং দূরের বস্তুর ওপর তার প্রভাব দেখা দেয়। যেমন ধরা যাক কাচের কথা। আলোর কাছে কাচ স্বচ্ছ নয়। আবার ধরা যাক ফটকিরির কথা। ফটকিরির মধ্যে দিয়ে অবাধে আলো চলাচল করতে পারে, কিন্তু তাপ সম্পূর্ণরূপে আটকে যায়, চলাচল করতে পারে না। তবে পৃথিবীর কোনো বস্তুই মাধ্যাকর্ষণ শক্তির সম্পূর্ণ প্রভাব মুক্ত নয়। আলো বা উত্তাপকে কাঁচ, ফটকিরি দিয়ে আটকে দেওয়া যায় ঠিকই, কিন্তু পৃথিবীর ওপর চাঁদ সূর্যের যে আকর্ষণ তা কখনোই আটকে দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব না? কারণ সবার ধারণা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আটকে রাখার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। কিন্তু আমার ধারণা আছে। অবশ্যই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে আটকে দেওয়ার মতো কোনো বস্তুর অস্তিত্ব আছে। এরপর ক্যাভার হাতে কলমে হিসেব কষে আমাকে বুঝিয়ে দিলেন কিভাবে বিভিন্ন ধাতুর মিশ্রণের সঙ্গে হিলিয়াম গ্যাস মিশিয়ে মাধ্যাকর্ষণের মতন শক্তিকে প্রতিহত করা যায়। তার কাছে লন্ডন থেকে সিল করা পাথরের বয়ামে হিলিয়াম আসে। ক্যাভারের কথা শুনে বিস্ময়ে হাঁ হয়ে গেলাম আমি। এই জিনিস আবিষ্কার হলে পৃথিবীতে যে কি হইচই পড়ে যাবে তা অনুমান করা কিছু কঠিন নয়। আবিষ্কৃত বস্তুটিকে যেখানেই ব্যবহার করা হবে সেখানেই ঘটবে মহাবিস্ময়কর সব ঘটনা। এই ধরা যাক খুব ভারী একটা জিনিস তুলতে হবে, কিন্তু তার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে না। ক্যাভারের আবিষ্কৃত জিনিসটা তার নিচে রেখে দিলেই হবে।
একটা খড় দিয়েও ওটাকে তুলে ফেলা যাবে। ব্যবসায়িক বুদ্ধি খেলতে শুরু করলো আমার মাথায়। এই ধরনের কিছু আবিষ্কার হলে মানব সভ্যতায় একটা যুগান্তর ঘটে যাবে। সবাই চাইবে জিনিসটাকে কাজে লাগাতে। টাকা আর টাকা, না, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তার মানে আমরা একটা যুগান্তকারী আবিষ্কার করতে চলেছি কি মিস্টার ক্যাভার? ইচ্ছে করেই আমরা শব্দটা ব্যবহার করলাম আমি, কেননা নিজেকে জড়িয়ে নিতে চাইছি ক্যাভারের সাথে। আজ পর্যন্ত এত বড় কাজের জিনিস আর কেউ আবিষ্কার করেনি। এখন যদি আপনি আমাকে এই গবেষণা থেকে দূরে সরিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে বন্দুক ব্যবহার করতে হবে। কাল থেকে আমি হচ্ছি আপনার চতুর্থ সহকারী। আমার উৎসাহ দেখে অবাক হলেন ক্যাভার। কিন্তু আপনি মানে আপনার নাটকের কি হবে? আরে জাহান্নামে যাক নাটক। মিস্টার ক্যাভার, আপনি কি অনুমান করতে পারছেন কি জিনিস আবিষ্কার করতে চলেছি আমরা? চেহারা দেখেই বোঝা গেল ক্যাভার তা অনুমান করতে পারছেন না, কারণ তিনি যে আবিষ্কার করতে যাচ্ছেন তার গুরুত্ব যে কতখানি তা বোঝার মতন ব্যবসায়িক বুদ্ধি আত্মভোলা মানুষটার নেই। ক্যাভার শুধু তার তাত্ত্বিক দিকটার কথাই ভেবেছেন এতদিন, অন্য কোনো দিক চিন্তা করার অবকাশ কোথায় তার। ভাবলাম, যদি সত্যিই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবমুক্ত কিছু আবিষ্কার করতে পারেন ক্যাভার, তবে হয়তো উত্তর পুরুষদের কাছে তা ক্যাভারাইট বা ক্যাভারাইন নামে পরিচিত হবে। প্রচুর লেখালেখি হবে বিজ্ঞান পত্রপত্রিকায়। এর বাইরেও যে এত কিছু ঘটতে পারে তা মাথায় ঢোকেনি উদাসীন ক্যাভারের। এতদিন ক্যাভার ছিলেন বক্তা আর আমি ছিলাম শ্রোতা। এবারে অবস্থানটা পাল্টে গেল। গভীর মনোযোগ দিয়ে আমার পরামর্শগুলো শুনতে লাগলেন ক্যাভার। অনর্গল তাকে বোঝাতে লাগলাম আমি। এই আবিষ্কারের ফলে প্রচুর টাকা রোজগার হবে আমাদের। ইচ্ছে মতো পৃথিবীতে যে কোনো বিপ্লব ঘটাতে পারবো আমরা। গোটা দুনিয়া থাকবে আমাদের হাতের মুঠোয়। সবকিছু পরিচালিত হবে আমার আর আপনার নির্দেশে। একবার ভেবে দেখুন, উফ, কি দারুণ ব্যাপার হবে মিস্টার ক্যাভার। কিন্তু টাকা বা ক্ষমতা এসবের কোনো লোভ নেই আমার। আমি শুধু গবেষণা আর পড়াশোনা নিয়ে থাকতে চাই। আরে বেশ তো, আপনি না হয় তাই থাকবেন। আমি একাই টাকা পয়সার দিকটা সামলে নেব, কোনো অসুবিধা হবে না আমার। দীর্ঘ আলোচনা করে আমরা অবশেষে সিদ্ধান্ত নিলাম ক্যাভার তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবমুক্ত বস্তুটি আবিষ্কার করবেন, আর আমি সেটাকে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা চালাবো। হয়তো জিনিসটা আদৌ আবিষ্কার করতে পারবো না আমি। অনেক জিনিস তত্ত্বগতভাবে সম্ভব হলেও বাস্তবে তৈরি করা সম্ভব হয় না। এমন তো হতেও পারে, আবার এমনও হতে পারে যে আবিষ্কৃত হলেও জিনিসটা হলো ত্রুটিপূর্ণ। আরে সে হলে তখন দেখা যাবে। আপাতত এ নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। আপনি এখন মন দিয়ে কাজটা শুরু করুন, জিনিসটা আবিষ্কার করুন, তারপর দেখা যাবে কি হবে কি হবে না। কিন্তু ক্যাভারের সন্দেহ যে অমূলক ছিল, কদিনের ভেতরেই তা প্রমাণ হলো। বিস্ময়কর জিনিসটা আবিষ্কারের কাজ শেষ করলেন তিনি। সেদিন ছিল 14ই অক্টোবর 1899 সাল। আশ্চর্যের বিষয়, বলতে গেলে ওটা ভীষণ অপ্রত্যাশিতভাবেই তৈরি হয়ে গেল। এমন এক আজব কাণ্ডও যে ঘটতে পারে ক্যাভার তা জীবনেও ভাবেননি। এর মধ্যে আমাদের দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুর মতন হয়ে উঠল। আপনি থেকে তুমি হয়ে গেলাম আমরা পরস্পরের কাছে। সেদিন সন্ধ্যায় ক্যাভারের আমার বাংলোয় আসার কথা ছিল। চা পানের ফাঁকে দুই বন্ধু এটা সেটা নিয়ে আলোচনা করব। আমি চায়ের জল উনুনে চাপিয়ে অপেক্ষায় আছি, অথচ তার দেখা নেই। তার আসার পথের দিকে তাকিয়ে আছি আমি। হঠাৎ চমকে উঠলাম। দেখি এক লাফে ক্যাভারের বাড়ির চিমনিটা আকাশে উঠে পড়ল।
আর ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল শূন্যে। এরপরই বাড়ির সমস্ত আসবাবপত্র লাফিয়ে উঠে ছড়িয়ে পড়ল চতুর্দিকে। চুরমার হয়ে গেল সব। তীব্র নীলচে বিদ্যুৎ ঝলসে উঠল। আকাশের বুক চিরে সাপের মতন এঁকে বেঁকে ছুটে গেল এ মাথা থেকে ও মাথা। চোখ ধাঁধিয়ে গেল আমার। এক বিস্ময়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই দেখি আর এক বিস্ময়। ক্যাভারের আঙিনার গাছপালাও ছিটকে শূন্যে উঠে পড়ল। প্রবল বাতাসের টানে শোঁ শোঁ করে ছুটে চলল উপরের দিকে। পর মুহূর্তে ভয়াবহ এক বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে গেল আমার। এক লাফে বারান্দা থেকে নেমে ক্যাভারের বাড়ির দিকে ছুটলাম। অমনি পড়লাম ঝোড়ো বাতাসের কবলে। এরপর আর বিশেষ দৌড়তে হলো না। দানবীয় শক্তির বাতাসই আমাকে গন্তব্যের দিকে প্রায় উড়িয়ে নিয়ে চলল। কোনো মতে চেয়ে দেখি ক্যাভারও তার ঘর থেকে বেরিয়ে এসেছে, এদিকেই আসছেন, কিন্তু বাতাস উল্টো বলে ঠিক সুবিধে করতে পারছেন না। হঠাৎ বাতাসের বেমক্কা ধাক্কায় পড়ে গেল সে। একের পর এক ডিগবাজি খেতে আরম্ভ করলো। অবশ্য ভাগ্য ভালো যে বেশিক্ষণ স্থায়ী হলো না বাতাসের দাপাদাপি, থেমে গেল অল্প সময়ের মধ্যেই। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। বুক ভরে দম নিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। এদিকে ক্যাভারের ডিগবাজি খাওয়া বন্ধ হয়ে গেছে। সারা দেহে, মাথায়, মুখে কাদায় মাখামাখি অবস্থা তার। একেবারে ভূতের মতন লাগছে তাকে। দু হাতের কয়েকটা জায়গা কেটে গিয়ে রক্ত পড়ছে, অথচ তার মুখে কিন্তু চওড়া হাসি। আমাকে দেখতে পেয়ে দুহাত বাড়িয়ে দিল সে। কাপা কাপা আবেগ মাখা গলায় বলল, আমাকে কংগ্রাচুলেট করো, আমাকে কংগ্রাচুলেট করো। অভিনন্দন জানাবো? কেন? কারণ এতদিনে জিনিসটা আবিষ্কার করতে পেরেছি আমি। আমার সাধনা আজ সফল হয়েছে। আরে তাই বুঝি? আরে বাহ বাহ বাহ! কিন্তু ওই বিস্ফোরণটা ঘটলো কেন? কোথায় বিস্ফোরণ? আরে ওটা মোটেই বিস্ফোরণ নয়। বিস্ফোরণ নয়? তাহলে কি ওটা? চলো চলো চলো, তোমার বাংলোয় চলো, বলবো সব। ওখানে বসে সব বলবো। তাকে নিয়ে বাংলোয় ফিরে এলাম আমি। শুনলাম সব। ক্যাভার যা বলল তা এরকম। ক্যাভারাইট তৈরি করার জন্য কয়েক ধরনের ধাতু ও অন্যান্য জিনিস মিশিয়ে বিশেষ এক মিশ্রণ তৈরি করেছিলাম। তারপর সেগুলো পুরো এক সপ্তাহ রেখে দিয়েছিলাম চুলোর ওপর। তারপর দিয়েছিলাম সেটাকে ঠান্ডা করতে। আমার ধারণা ছিল মিশ্রণটা ঠান্ডা হতে হতে যখন প্রায় ৬০ ডিগ্রি ফারেনহাইটে নেমে আসবে, তখনই ওটা পরিণত হবে ক্যাভারাইটে। বিশেষ কিছু চিন্তা না করে ক্যাভার জিনিসটাকে পাতলা পাতের মতন তৈরি করেছিল। যে মুহূর্তে ওটা ক্যাভারাইটে পরিণত হলো, সেই মুহূর্তে ওর ওপরের বাতাস আর বাড়ির ছাদ তার ওজন হারিয়ে ফেলল। অথচ তার চারদিকে বাতাসের চাপ তখনও বহাল আছে, প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 14.5 পাউন্ড করে। এর ফলে ক্যাভারাইটের ওপরের ওজনহীন বাতাস ও ছাদ তীর বেগে শূন্যে উঠে গেল, আর সেই ফাঁকা জায়গা পূরণ করতে ঝড়ের গতিতে ছুটে এলো চারিদিকের বাতাস। এলো বটে, তবে ক্যাভারাইটের ওপরে পৌঁছতে সেই বাতাসও ওজন শূন্য হয়ে উপরে উঠে গেল। ফলে ওখানটায় যে প্রবল আলোড়নের সৃষ্টি হলো, তাতেই তার ঘর বাড়ি গাছপালা সব হাওয়ায় উড়ে গেল। তেরে আসা বাতাস ওজন হারানো মাত্র সেই শূন্যস্থান পূরণ করতে বারবার আশেপাশের বাতাস ছুটে আসছিল। ফলে ঝড় বইতে লাগলো সমান তালে। একসময় ক্যাভারাইটের বাঁধন আলগা হয়ে উড়ে গেল সেটা। সঙ্গে সঙ্গে ঝড়ও থেমে গেল। ক্যাভারের গল্প শুনে আমি চোখ বড় বড় করে চেয়ে থাকলাম তার দিকে। বিশ্বাস করতে পারছি না। গল্প শেষ করে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল সে। তারপর বলল, ভাগ্য ভালো যে আপদটা শেষ পর্যন্ত উড়ে গেছে, নইলে অবস্থা নিশ্চয় খুব খারাপ হতো। যে ঝড় হয়ে গেল, মনে হয়
তাতে এদিকের ফসলের যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। ক্যাভারাইট না উড়ে গেলে কি হতো মিস্টার ক্যাভার? কি আবার, ঝড় চলতেই থাকতো, তুমি আমি পাখির মতো উঠে যেতাম। তার ফল কি হতো নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না তোমাকে। উফ গড। অপলক চোখে মানুষটার মুখের দিকে চেয়ে রইলাম আমি। হতাশায় ছেয়ে গেছে মন। ভাবছি কি আশা করেছিলাম আর কি হলো। আমার সমস্ত আশার গুড়ে একদলা বালি পড়ল যেন আচমকা। ক্যাভারাইটের ব্যবসা করে বিরাট ধনী বনে যাব বলে এতদিন যে কত রঙিন স্বপ্নই না দেখেছি, পাতলা কাঁচের মতন মেঝেতে আছড়ে পড়ে খান খান হয়ে গেল সব। তাহলে কি হবে এখন মিস্টার ক্যাভার? কি করতে চাও এখন তুমি? তোমার যদি আপত্তি না থাকে তো প্রথমেই তোমার বাথরুমটা ব্যবহার করব। ভালো করে সাবান ঘষে স্নান করতে হবে। দেখছো না কি ছিঁড়ি হয়েছে? তোমার অবস্থাও প্রায় একই রকম, তোমারও উচিত স্নান করে নেওয়া। দেখো, এই ঝড়ের আসল কারণ যেন বাইরে কেউ না জানে, কেমন? এই ব্যাপারটা আমাদের মধ্যেই যেন চাপা থাকে। না বুঝে মানুষের যে ক্ষতি করে ফেলেছি তা পূরণ করার ক্ষমতা তো আমার নেই, তাই কথাটা ফাঁস না হওয়াই ভালো। হ্যাঁ, বুঝতেই পারছো। শেষ দিকে বেশ করুণ শোনালো তার গলাটা। আমি কিছু বললাম না, নীরবে লোকটাকে দেখছি। তবে মনে হয় না কেউ ক্ষতিপূরণ দাবি করতে আসবে। এই ঝড়ের জন্য আমি দায়ী কেউ বুঝতে পারবে বলে মনে হয় না। আমার 3 সহকারীর কেউই হয়তো বেঁচে নেই। থাকলে কি, ঝড়ের আসল কারণ বোঝার মতো বুদ্ধি ওদের মগজে নেই। আমার ঘরবাড়ি তো সবই গেছে। এখন যদি এই তোমার একটা রুম খালি করে দাও তাহলে গবেষণার কাজটা চালিয়ে যেতে পারতাম। আগে তুমি স্নান করে এসো, তারপর ওসব নিয়ে কথা বলা যাবে। সে চলে যেতে ভাবতে বসলাম আমি। এখন বুঝতে পারছি ক্যাভারের মতন কারুর সঙ্গ বিপজ্জনক। ওর সঙ্গে থাকলে আমিও না জানি কবে কোন বিপদে পড়ি। যা নিয়ে কাজ করছে ক্যাভার, তাতে মানুষের ক্ষতিও হয়ে যেতে পারে। এই তো একটু আগে কি ভয়াবহ কাণ্ডটাই না ঘটে গেল। এর চেয়ে আরও কোনো মারাত্মক কিছু ঘটতেই পারে, কে বলতে পারে। কিন্তু ভাবলে কি হবে, বয়স আমার অল্প, চরিত্রের মধ্যে একটা বেপরোয়া ভাব আছে। তারপর সদ্য ব্যবসা লাটে উঠেছে, ভাবছি নাটক লিখে পেট চালাবো, কিন্তু সফল হব কি না কে জানে। কাজেই ঠিক করলাম ক্যাভারকে কিছুতেই ছাড়া চলবে না। ওর কাঁধে ভর রেখেই ভাগ্যকে মুঠোয় আনতে হবে। ওকে থাকতে দেব আমার বাড়িতে, এখানে থেকেই গবেষণাটা শেষ করুক ক্যাভার, তারপর দেখা যাবে ভাগ্যে কি লিখেছে নিয়তি। আমি তাকে থাকতে দেয়ায় খুব খুশি হলো ক্যাভার। ধন্যবাদ, ধন্যবাদ, অজস্র ধন্যবাদ তোমাকে। না, তাহলে তাহলে আর দেরি করে লাভ নেই, কাল সকাল থেকেই কাজ শুরু করে দিই। অবশ্য তার আগে একটা নতুন ল্যাবরেটরি তৈরি করতে লেগে গেলাম আমরা। ক্যাভারের সহকারীরা মরেনি, তারাও লেগে গেল কাজে। ক্যাভার আমার সঙ্গে তার গবেষণার বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু করলো। একদিন বলল ক্যাভারাইট তৈরির নতুন এক পদ্ধতির কথা ভাবছে সে। তাকে উৎসাহ দেওয়ার জন্য চেহারায় আগ্রহ ফোটালাম আমি। আমাদের একটা চৌবাচ্চার মধ্যে ক্যাভারাইটের পাত করেছিলাম আমি। ওটা ছিল খড়ের মধ্যে, তাই খড় বাড়ি সব উড়ে গেছে। ধরো এবার যদি তা না করে খোলা জায়গায় ক্যাভারাইট তৈরি করি, কি হবে তাহলে? কি হবে? কোথাও বাধা না পেয়ে সোজা আকাশে উঠে যাবে ওটা, তাই না? তা তো হবারই কথা। ঠিক তাই, এতে কেবল শব্দই হবে, কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু কিন্তু তাতে লাভ কি? লাভ? আমিও সেটার সঙ্গে উড়ে যাব। চায়ের চুমুক দেওয়া ভুলে গিয়ে তার দিকে তাকিয়ে থাকলাম আমি। বলে কি লোকটা? নিজের কানে শুনেও বিশ্বাস করতে পারছি না। মাথা খারাপ হয়নি তো ক্যাভারের? কি হলো?
অমন করে তাকিয়ে আছো কেন? আমার ভ্যাবা চাকা খাওয়া চেহারাটা দেখে সে বলল, বুঝতে পারোনি আমি কি বলছি? আচ্ছা দেখি বলে বোঝাতে পারি কিনা তোমাকে। মনে মনে বেলুনের মতো বড় একটা কিছু কল্পনা করো, যার ভেতর দুজন মানুষ এবং তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ধরে যাবে। বেলুন আসলে কথার কথা, ওটা আসলে ইস্পাতের তৈরি হতে হবে। ভেতরে থাকবে পুরু কাঁচ, বাইরে ক্যাভারাইটের আস্তরণ। বুঝলে এবার? বুঝলাম, কিন্তু ওর ভেতর মানুষ ঢুকবে কি করে? আরে এ তো সোজা ব্যাপার। গোলকের গায়ে এয়ারটাইট ম্যানহোল থাকবে, ওটা খুলে সব নিয়ে ভেতরে ঢুকে ঢাকনা খুব মজবুত করে এঁটে দিতে হবে, যাতে মাধ্যাকর্ষণের প্রভাব কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারে। গোলকের গায়ে একটা ভালভও থাকবে, যা দিয়ে অতি প্রয়োজনীয় জিনিস বাইরে ছুঁড়ে ফেলা যায়। ওটা খুললে ভেতরের বিশুদ্ধ বাতাস যাতে দূষিত না হয় সে ব্যবস্থাও থাকবে। মনে হচ্ছে বুঝতে পেরেছি। ক্যাভারাইট গরম থাকতে থাকতে ওটার ভেতর ঢুকে যেতে চাও তুমি। ঠান্ডা হলে ওটার ওপর মাধ্যাকর্ষণের কোনো প্রভাব থাকবে না, তখন তোমাকে নিয়ে গোলকটা সোজা আকাশে উঠে যাবে। এই তো? এই তো বুঝেছ। কিন্তু একবার উপরে উঠলে ওটা তো আরও উঠতেই থাকবে, তখন ঠেকাবে কি করে? পৃথিবীতে ফিরে আসবেই বা কি করে? সেই ব্যাপারও আমি ভেবে রেখেছি। ওর ভেতরে পুরো কাচের যে গোলক থাকবে বলেছি, সেটা হবে বাতাস নিরোধক। একমাত্র ম্যানহোলের ফুটো ছাড়া ওটায় আর কোনো ফুটো থাকবে না। কিন্তু বাইরের আবরণ তৈরি হবে খণ্ড খণ্ড ইস্পাত দিয়ে। ব্যবস্থাটা এমন হবে যাতে কাঁচের গোলকের ভেতর থেকেই সুইচ টিপে ও যে কোনো একটা বা কয়েকটা ইচ্ছামতো খুলে জানালার মতো ব্যবহার করা যাবে। আচ্ছা। এখন ওই জানালা যখন বন্ধ থাকবে, তখন ভেতরে আলো, উত্তাপ বা মাধ্যাকর্ষণ শক্তি কিছুই ঢুকতে পারবে না। সে সময় সরল রেখা ধরে খালি ওপরেই উঠবে গোলক। কিন্তু জানলা খোলা হলে সেদিকে যে গ্রহ বা উপগ্রহ আছে সেগুলো টেনে নিয়ে যেতে শুরু করবে গোলকটাকে। এইভাবেই পৃথিবীর দিকে জানলা খুলে দিলেই ওটা সেদিকে এগোতে শুরু করবে। এইবার বুঝলাম। কিন্তু এরকম এক গোলক দিয়ে আমরা কি করব? আমরা শব্দটির ওপর যথেষ্ট গুরুত্ব দিলাম আমি। কেন? ওটাতে চড়ে চাঁদে যাব আমরা। কি? চাঁদে? চাঁদে বাতাস আছে? থাকতে পারে। তাছাড়া শুধু চাঁদেই কেন, মঙ্গল গ্রহেও যেতে পারবো আমরা ইচ্ছে হলে। ওখানকার আবহাওয়া, পরিবেশ সবই চমৎকার। দারুণ এক রোমাঞ্চকর ব্যাপার হবে সেটা। মঙ্গল গ্রহে বাতাস আছে? নিশ্চয়ই আছে। একটা অসাধারণ আইডিয়া এলো আমার মাথায়। জেগে জেগে স্বপ্ন দেখতে লাগলাম। ক্যাভারাইটের তৈরি মহাকাশযান যেন গোটা সৌরজগৎকে অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলেছে, আর মানুষ সেটাতে চেপে গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়াচ্ছে। অকল্পনীয় এক কাণ্ড। হুঁশ হতেই ছুটে গেলাম গবেষণাগারে। এক্ষুনি গোলকের নকশা তৈরি করে ফেলতে হবে, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। সারা রাত ধরে কাজ করলাম আমি আর ক্যাভার। আমাদের এই উৎসাহের ঢেউ ক্যাভারের 3 সহকারীর মনেও ভালোই দোলা লাগালো। ওরাও কাজ করলো সমান তালে। পরদিনও একটানা কাজ করলাম আমরা। তারপর দিনও 1900 সালের জানুয়ারি মাসে ক্যাভারের নামে একটা প্রকাণ্ড এক প্যাকিং কেস এলো। বাক্সের মধ্যে রয়েছে ক্যাভারের অর্ডার অনুযায়ী বানানো বিরাট বড় কাঁচের গোলক। ক্রেনের সাহায্যে ওটাকে ইস্পাতের গোলকের ভেতর বসিয়ে দেওয়া হলো। বাকি যন্ত্রপাতি এলো পরের মাসে, ফেব্রুয়ারিতে। এবার এটাকে গরম করে তোলার সময় হয়েছে, কিন্তু প্রচুর জ্বালানির প্রয়োজন সেজন্যে। প্রয়োজন হলে ব্যবস্থা করতে হবে। আমি অবশ্য সেই চিন্তা করে রেখেছি। গবেষণাগারের ছাদ ভেঙে বিরাট এক চুলো তৈরি করতে হবে, বুঝলে, যাতে গোলকের সবখানে সমানভাবে আগুনের আঁচ লাগে
মিশ্রণটা ক্যাভারাইটে পরিণত হতে যাতে সমস্যা না হয়। এরপর আমরা ঠিক করতে বসলাম মহাকাশ যাত্রায় কি কি সঙ্গে নেব আমরা। প্রথমেই চাই খাবার, তারপর শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ভরা সিলিন্ডার, বাতাস থেকে কার্বনিক অ্যাসিড দূর করার মতন যন্ত্রপাতিও নিতে হবে। তাছাড়া খাবার জন্য জল ঘনীভূত করে রাখার ব্যবস্থাও করা চাই। সব কাজ হয়ে গেলে নিশ্চিন্তে ওই গোলকে চড়ে চাঁদে যাত্রা করতে পারবো আমরা। ক্রমে সব কাজ সেরে ফেললাম আমি আর ক্যাভার। বাকি থাকলো শুধু চুলায় আগুন ধরানো। একদিন তাও হলো। একটু একটু করে উত্তপ্ত হয়ে উঠতে লাগলো প্রকাণ্ড গোলক। উত্তাপ একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছলে শুরু হলো ওটাকে ঠান্ডা করার প্রক্রিয়া। 60 ডিগ্রি ফারেনহাইটে নেমে যাওয়া চাই উত্তাপ, তাহলেই প্রলেপটা ক্যাভারাইটে পরিণত হবে। আর তখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব মুক্ত হবে গোলক। পৃথিবীর মায়া কাটিয়ে এবার আমরা সত্যি সত্যি মহাকাশে পাড়ি দিতে যাচ্ছি। কথাটা মনে হতেই অদ্ভুত একটা রোমাঞ্চ হলো দেহ মনে। ক্রমে উত্তেজিত হয়ে উঠতে লাগলাম। ইঙ্গিতে আমাকে গোলকের ভেতরটা দেখালো ক্যাভার। যাও, ঢুকে পড়ো ভেতরে। ওটার খোলা ম্যানহোলের কিনারায় বসে ভেতরে উঁকিঝুঁকি মারছি আমি। ভেতরে আলো নেই, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আমি ও ক্যাভার ছাড়া গোলকের ধারে কাছে আর কেউ নেই। ওদিকে সূর্য পাটে যেতে বসেছে। সাঁঝের ধূসর আধার চেপে আসছে চারিদিক থেকে। পরিবেশ নীরব, নিস্তব্ধ। আমাদের যাত্রার সময় হয়েছে। ক্যাভারের নির্দেশে ঢুকে পড়লাম গোলকের মধ্যে। প্রথমে 2 পা এগিয়ে দিলাম ম্যানহোল দিয়ে, তারপর কিনারা ধরে হাতের মুঠো আলগা করে দিতেই মসৃণ দেওয়াল বেয়ে পিছলে নেমে গেলাম। বেশ মজাই লাগলো। ভেতরে নিজেকে স্থির করে হাতটা বাড়ালাম আমি। ক্যাভার খাবারের টিন, জলের পাত্রসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিতে লাগলো একে একে। সব গুছিয়ে রাখলাম আমি। ভেতরটা বেশ গরম। থার্মোমিটার দেখাচ্ছে 80 ডিগ্রি ফারেনহাইট। এই মুহূর্তে এর থেকে কমারও সম্ভাবনা নেই। যদি তাপমাত্রা নাও কমে, তাতে চারপাশের পরিবেশে সেরকম কোনো প্রভাব পড়বে না। সেই জন্য আমরা পাতলা ফ্লানেলের পোশাক পরেই এসেছি। অবশ্য কিছু মোটা পশমি জামা কাপড় ও ভারী কয়েকটা কম্বলও সঙ্গে নিয়েছি, সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে। সব শেষে ক্যাভার ঢুকলো। ঢুকেই ম্যানহোলের মাথা শক্ত করে এঁটে দিল সে। যেটুকুও বা আলো আসছিল সঙ্গে সঙ্গে তাও নেই হয়ে গেল। একেবারে ঘুটঘুটে অন্ধকার গ্রাস করল আমাদেরকে। অনেকক্ষণ চুপ করে থাকলাম আমরা। কারো মুখে কথা নেই। হঠাৎ একটা কথা খেয়াল হলো আমার। সেটা হলো, ভেতরে ধরার কিছু নেই। যখন ওটা শূন্যে উঠতে শুরু করবে তখন হয়তো উল্টোপাল্টা আচরণ করবে। কি ধরে নিজেকে স্থির রাখবো তখন? আরও সমস্যা আছে, আমরা বসবো কোথায়? আমার মনে হয় আমাদের 2টো চেয়ার আনা উচিত ছিল, তাই না? প্রয়োজন নেই। কিন্তু বসবো কিসে? অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু পরে নিজেই বুঝতে পারবে। জবাবটা সে এমনভাবে দিল যেন এ নিয়ে আর তার কথা বলার ইচ্ছা নেই। আমিও আর কথা বাড়ালাম না, চুপ করে আছি। হঠাৎ মনে হলো আমি একটা আস্ত গাধা, মহা মূর্খ। এর ভেতরে ঢুকে বড় ভুল করে ফেলেছি। এখনো হয়তো সময় আছে এই নরক থেকে বেরিয়ে যাওয়ার। যাব নাকি? কিন্তু তাহলে যে ক্যাভার আমাকে ভীতু মনে করবে। তাই মন চাইলেও কথাটা মুখ ফুটে বলতে পারলাম না। আর এই না পারার জন্য মনে মনে আরও রাগ হলো। যাই হোক, সময় গড়িয়ে চলল। এক সময় মৃদু একটা কাঁপুনি অনুভব করলাম, সেই সঙ্গে মৃদু হিস হিস আওয়াজ। এক ঘরে শ্যাম্পেনের বোতল খুললে পাশের ঘর থেকে ঠিক যেমন শোনা যায় তেমন শোনালো। ভয়ে কাঁপা গলায় বললাম, হে ক্যাভার, ক্যাভার, আমার ভয় করছে খুব।
এখানে আসার কি দরকার ছিল আমার? আমি মহামূর্খ। তোমার সঙ্গে যাচ্ছি না, আমি যাব না, আমি নেমে যাচ্ছি। হুম, তা তো আর সম্ভব না। সম্ভব না? সম্ভব না কেন? দেখাই যাক আমি পারি কিনা। বলছি তো পারবে না। দেরি করে ফেলেছো সিদ্ধান্ত নিতে। এই নিয়ে এখন ঝগড়া করে কোনো লাভ নেই, বুঝলে? একটু আগে হালকা ঝাঁকুনিটা টের পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। বোতলের ছিপি খোলার মতো আওয়াজটা শুনেছো? শুনেছি। ওসবের অর্থ কি জানো? না, তা জানি না। এগুলো কি হচ্ছে? আমাদের গোলক এখন আর মাটিতে নেই, শূন্যে উঠে পড়েছে। পৃথিবী থেকে অনেক দূর চলে এসেছি আমরা। ওর কথা শুনে ভয়ে স্তম্ভিত হয়ে গেলাম আমি। অনেকক্ষণ কথাই বলতে পারলাম না। কি বলবো? অদ্ভুত একটা অনুভূতি গ্রাস করলো আমাকে। নিজেকে ভীষণ হালকা মনে হতে লাগলো। ঝিমঝিম করছে মাথার মধ্যে। দোকানে প্রবল শোঁ আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু অনুভূতিগুলো কমলো না। কিছুক্ষণের মধ্যে সেসবে অভ্যস্ত হয়ে পড়ায় তা নিয়ে কোনো সমস্যাও হলো না। খুট করে মৃদু আওয়াজের সাথে একটা আলো জ্বলে উঠল ভেতরে। সে আলোয় ক্যাভারের মুখটা চকের মতন সাদা দেখালো। একে অন্যের মুখের দিকে নীরবে তাকিয়ে থাকলাম দুজনে। আমার মনে হলো ক্যাভার যেন শূন্যে ভাসছে। নড়াচড়া করো না, পেশিগুলোকে শিথিল করে দাও, গা এলিয়ে দাও। মনে করো বিছানায় শুয়ে আছো। তারপর নিজের চারিদিকটা একটু তাকিয়ে দেখো। তাই করলাম আমি, এবং অবাক হয়ে গেলাম। যে সমস্ত জিনিস এনেছিলাম আমরা সব মেঝেতে সাজানো ছিল, কিন্তু এখন আর তা নেই। প্রত্যেকটা শূন্যে ভেসে বেড়াচ্ছে। হাঁ হয়ে গেলাম। ক্যাভারের দিকে তাকিয়ে দেখি সেও ভাসছে। কি একটা খেয়াল হতে চমকে গিয়ে পিছন দিকে হাত দিয়ে দেখি কিচ্ছু বাঁধল না, ফাঁকা। আমিও ভেসে বেড়াচ্ছি। গলা দিয়ে চিৎকার বের হলো। প্রচণ্ড ভয় সম্পূর্ণ গ্রাস করলো আমাকে। কেন আমি শূন্যে ভাসছি বুঝতে পারছি, তবু ভয় যাচ্ছে না। এই ভেসে থাকার অর্থ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টান থেকে মুক্ত হয়ে গেছি আমরা। এখন কাজ করছে গোলকের ভেতরের সব কিছুর আকর্ষণ শক্তি। তাই যেগুলোর কাঁচের দেওয়ালের সাথে সম্পর্ক নেই সেগুলো ভাসছে। ভেতরের ছোট্ট এই জগতের অভিকর্ষ কেন্দ্রের দিকে এগিয়ে আসছে। গোলকের মাঝামাঝি জায়গায় কোথাও আছে সেটা। এখন থেকে ভেসে ভেসেই চলতে হবে আমাদের। শূন্যে ভেসে চলতে হবে, ভাবলাম আমি। কি অদ্ভুত, অকল্পনীয় কাণ্ড। অবশ্য ভয়ের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর ব্যাপারটা নিয়ে ভাবতে বেশ মজাই লাগলো। মনে হলো নরম মোলায়েম পালকের বিছানায় শুয়ে আছি আমি। যাত্রা শুরু নয়, যেন চমৎকার এক স্বপ্নের শুরু হলো। একটু পর আলো নিভিয়ে দিল ক্যাভার। শুধু শুধু বিদ্যুৎ খরচ করার কোনো দরকার নেই, পরে আমাদের পড়াশোনায় কাজে লাগবে। অন্ধকারের দিকে তাকিয়ে আমি বললাম, কোন দিকে যাচ্ছি আমরা? চাঁদের দিকে। এখন নিশ্চয়ই চাঁদের 4 ভাগে 3 ভাগ দেখা যাচ্ছে। দাঁড়াও, একটা জানলা খুলে দিই। ক্লিক করে একটা আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে কাঁচের ওপাশে ইস্পাতের একটা পাত খুলে গেল। মনে হলো ঠিক যেন একটা জানলা খুলে দিয়েছে কেউ। দেখলাম বাইরের আকাশও গোলকের ভেতরের মতোই অন্ধকার, কিন্তু তার বুকে ফুটে আছে অজস্র নক্ষত্র, ছকছক করছে। এত উজ্জ্বল হতে পারে নক্ষত্র? মাটির পৃথিবী থেকে দেখলে তো বোঝাই যায় না। বন্ধ হয়ে গেল জানলাটা। সঙ্গে সঙ্গে আর একটা খুলেই বন্ধ হয়ে গেল। এরপর খুলল তৃতীয়টা। পরক্ষণে চাঁদের জোরালো আলোয় দৃষ্টি ধাঁধিয়ে গেল আমার। বাধ্য হলাম কিছুক্ষণ চোখ বুজে রাখতে। চাঁদের দিকের 4টে জানলা খুলে দিল ক্যাভার। আমাদের মহাশূন্যযানের ভেতরের সব কিছুর ওপর চাঁদের আকর্ষণ শক্তি কার্যকর করার জন্য ওগুলো খুলল সে। সঙ্গে সঙ্গে আশ্চর্য ফল হলো।
চেয়ে দেখি আমি আর আগের মতন শূন্যে ভাসছি না, বরং চাঁদের দিকের দেওয়ালে পা রেখে বলতে গেলে একরকম দাঁড়িয়ে আছি। ক্যাভারও। আর ভেতরের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোও সব চাঁদের দিকের দেওয়ালের কাছে জড়ো হয়েছে। সবচেয়ে আজব কাণ্ড হলো, পৃথিবী থেকে চাঁদকে আমরা দেখি মাথার ওপরে, এখন ওটাকে দেখতে পাচ্ছি পায়ের নিচে। সেটাই বোধহয় স্বাভাবিক, আমরা এখন চাঁদের আকর্ষণে সেদিকে চলেছি, কাজেই ওটার এখন নিচেই থাকার কথা। অবশ্য গোলক তো গোলকই, তার ওপর নিচ দুই সমান। সে যাই হোক, চোখের সামনে যে অভূতপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি, এত চমৎকার চিত্তাকর্ষক দৃশ্য জীবনে আর কখনো দেখিনি আমি। মহাশূন্যে বাতাস নেই, তার মানে ধুলোও নেই, তাই চাঁদটাকে একদম স্পষ্ট, একদম ঝকঝকে দেখাচ্ছে। ক্যাভারের দিকে তাকালাম আমি। আচ্ছা ক্যাভার, পৃথিবী থেকে আমাদের যানটিকে দেখা যাচ্ছে এখন? সবচেয়ে শক্তিশালী দূরবীন দিয়ে দেখলেও ওখান থেকে এটাকে খুব সূক্ষ্ম ধূলিকণার চেয়ে আলাদা কিছু মনে হবে না, কারণ পৃথিবী থেকে অনেক অনেক দূরে এসে পড়েছি আমরা। কিছুক্ষণ নীরবে চাঁদের দিকে তাকিয়ে থাকলাম আমি। তারপর আপন মনে বললাম, চাঁদ, এটাও আর একটা জগৎ। পৃথিবী থেকে কখনো মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে ওখানেও হয়তো মানুষ থাকে। ওরা মানুষ? আরে না না না, চাঁদে কোনো মানুষ টানুষ নেই। ভালো করে তাকিয়ে দেখো, ওটা একটা মৃত জগৎ। অসংখ্য নিভে যাওয়া আগ্নেয়গিরি, জমাট বাঁধা লাভা, বরফ ঢাকা প্রান্তর, ঠান্ডায় জমাট বাঁধা হিম বাতাস আর ফাটল। গভীর গর্ত ছাড়া কিচ্ছু নেই ওখানে, কোনো প্রাণী নেই। প্রাণী বসবাসের উপযুক্তই নয় ওটা। আচ্ছা ক্যাভার, পৃথিবী থেকে খুব শক্তিশালী দূরবীন দিয়ে চাঁদের বুকের কোনো ছোট ছোট জিনিস দেখা যায়? হ্যাঁ, প্রায় সবই দেখা যায়। শহর ঘরবাড়িও দেখা সম্ভব যদি থাকতো, কিন্তু নেই ওসব, দেখা যায়নি। ওখানকার গর্তে বা ফাটলে হয়তো পতঙ্গ জাতীয় কিছু থাকলেও থাকতে পারে, হয়তো এমন কিছু যার সঙ্গে পৃথিবীর কোনো প্রাণীর মিল নেই। যদি প্রাণী থেকে থাকে তাহলে সেগুলোর ওরকম হবারই কথা। চাঁদ ও পৃথিবীর অবস্থানগত পার্থক্য অনেক, কাজেই ওরকম কিছু থাকলে সেগুলোকে আমাদের 14 দিন 14 রাতের হিসেবে একদিন হয় এমন সুদীর্ঘ দিন রাতের জীবনে অভ্যস্ত হতে হবে। মানে খুব সোজা, পৃথিবীর 14 দিনে চাঁদের হয় একদিন, তেমনি 14 রাতে হয় এক রাত। ভেবে দেখো, সূর্য 14 দিন একটানা আগুন বর্ষণ করছে, তারপরেই 14 দিন রাত। তাপমাত্রা নাপতে নাপতে শেষ দিকে আমাদের হিমাঙ্কেরও 273 ডিগ্রি নিচে নেমে যায়। একবার ভেবে দেখো, এরকম পরিবেশে কোনো প্রাণীর জন্ম হওয়া বা বেঁচে থাকা সম্ভব কি? একটু পর পৃথিবীর দিকের একটা জানলা খুলে দিল ক্যাভার। সঙ্গে সঙ্গে সেদিকে হুমড়ি খেয়ে পড়লাম আমরা। মুহূর্তের জন্য পৃথিবীটাকে দেখা গেল মহাশূন্যে ভাসমান অন্য গ্রহের মতন ওটাও ভাসছে। পৃথিবী থেকে 800 মাইলের মতো দূরে সরে এসেছি আমরা, বুঝলে? এদিকের গোটা আকাশ জুড়ে আছে পৃথিবী, আমাদের ঠিক নিচে তার যে অংশ, সেখানে এখন সন্ধে ঘনিয়েছে, সব কিছু অস্পষ্ট। কিন্তু পশ্চিমে আটলান্টিক মহাসাগরের ধূসর জগৎ চিকচিক করছে সূর্যের আলোয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে সেদিকেই ছুটে চলেছে এখন আমরা। জানলাটা বন্ধ করে দিল ক্যাভার। অমনি পৃথিবীর দিকের দেওয়াল থেকে ধীরে ধীরে সরে এলাম আমরা, গোলকের কেন্দ্রের দিকে চলেছি। দুজনেরই ঘুম পাচ্ছে, করার মতন কিছু নেই, কাজেই মেঝেতে কম্বল পেতে বিছানা তৈরি করলাম আমরা। চাঁদের তীব্র আলো ঠেকাতে চোখ ঢেকে শুয়ে পড়লাম। পরস্পরকে শুভরাত্রি জানাতে না জানাতে গভীর ঘুমে তলিয়ে গেলাম আমরা দুজনে। এইভাবে কাটতে লাগলো আমাদের দিন। ঘুমোই, কথাবার্তা বলি, কখনো বা একটু পড়াশোনা করি। নিঃশব্দে ধেয়ে চলেছে আমাদের মহাশূন্যযান, নিঃশব্দে তবে অবিশ্বাস্য দ্রুত গতিতে। দিন নেই, রাত নেই, প্রতি মুহূর্তে পৃথিবী থেকে দূরে, আরও দূরে সরে যাচ্ছি আমরা
এ যেন অনন্ত যাত্রা, কোনো শেষ নেই এর। সেদিনের কথা মনে পড়ছে। চাঁদের দিকের 6টা জানলা একসঙ্গে খুলে দিয়েছে ক্যাভার। অমনি জোরালো নীলচে আলোয় চারিদিক হেসে উঠল। দু চোখ ঝলসে গেল আমার। মহাবিস্ময়ে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল। পুরোটা আকাশ জুড়ে চাঁদ, সুবিশাল চাঁদ মামা। তার ভেতর উঁচু উঁচু পাহাড়, পর্বত, চূড়াগুলো প্রখর আলোয় ঝলমল করছে। যেসব জায়গা নিচু, সেখানে অন্ধকার। একই সাথে আলো আর আঁধারের চমৎকার লুকোচুরি খেলা দেখতে অদ্ভুত এক অনুভূতি জাগলো মনে। দেখে মনে হলো চাঁদের পাহাড়ের চূড়াগুলোর 100 মাইল ওপর দিয়ে উড়ে চলেছি আমরা। চাঁদের প্রতিটি খুঁটিনাটি জিনিস দেখতে পাচ্ছি। কত যে রঙের মেলা! আলো পড়ায় কোথাও সাদা, কোথাও অল্প আলো পড়ায় বাদামি, আবার কোথাও জলপাই রং ধারণ করেছে। রঙের এই বিচিত্র খেলা দেখে আমরা দুজনেই অভিভূত হয়ে তাকিয়ে রইলাম দীর্ঘ সময়। তারপর ঘোর ভাঙল। খেয়াল হলো আমাদের হাতে সময় বেশি নেই। চাঁদে নামার সময় হয়ে এসেছে। আমাদের অভিযানের সবচেয়ে বিপজ্জনক সময় উপস্থিত। ভেবে পেলাম না কি করে নামবো আমরা। আমাদের আজব মহাশূন্যযান যে গতিতে চলছে, তাতে নামার সময় যদি চাঁদের কোনো পাহাড়ের গায়ে ধাক্কা লাগে, তাহলে সর্বনাশে 16 কলা পূর্ণ হতে 1 মুহূর্তও সময় লাগবে না। সেক্ষেত্রে ওটা টুকরো টুকরো হয়ে যাবে। মানবজাতির প্রথম চাঁদে অবতরণ অভিযানের 12টা বেজে যাবে। ক্যাভারকে দেখলাম ওটাকে অবতরণ করাতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রায় লাফিয়ে লাফিয়ে একবার এদিক একবার সেদিক করছে সে। একটা জানলা খুলছে তো অন্যটা বন্ধ করছে। বারবার ক্রোনোমিটারের সামনে দাঁড়াচ্ছে হিসেব ঠিক আছে কিনা পরখ করতে। এক সময় যানের প্রতিটা জানলা বন্ধ করে দিল সে। গাঢ় অন্ধকারে ডুবে গেল ভেতরটা। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির হাত থেকে মুক্তি পেয়ে আবার অনায়াসে চলতে শুরু করলো যান। একটু পর সূর্যের দিকের জানলাটা খুলে দিল ক্যাভার। আচমকা কড়া আলোয় চোখ ধাঁধিয়ে গেল আমার। ক্যাভারের এই কাজের কারণটা বুঝলাম একটু পরে। অবতরণের কাজে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগাতে চাইছে সে। সূর্যের প্রচণ্ড টানকে চাঁদের অপেক্ষাকৃত দুর্বল মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে ক্যাভার। এতে চাঁদের টান কমবে এবং মহাশূন্যযান ধীরে ধীরে অবতরণ করবে চাঁদের বুকে। একসময় জানলা 4টে বন্ধ করে দিল ক্যাভার। আঁধার হয়ে উঠল ভেতরটা। সুইচ টিপে আলোটা জ্বেলে দিল সে। দুজনে কাজে লেগে পড়লাম আমরা। ঘুরে জিনিসপত্র বাঁধতে শুরু করলাম। তবে কাজটা তেমন সহজ ছিল না। কেননা যানের ভেতর শূন্যে ভেসে থাকা অবস্থায় কাজটা করতে হয়েছে আমাদের। সেই শূন্যের ওপর নেই, নিচ নেই, ভালো বা খারাপ কিছু নেই। ওজনহীন অবস্থায় কাজ করতে গিয়ে যে সমস্ত অঙ্গভঙ্গির সৃষ্টি হচ্ছিল, তা যেমন অদ্ভুত তেমনই হাস্যকর। এই দেখি ক্যাভারের দুপা আমার মুখের সামনে ভাসছে। পরক্ষণে দেখি ভেসে ভেসে পরস্পরকে পাশ কাটাচ্ছি দুজনে। যা হোক, শেষ পর্যন্ত কাজটা শেষ হলো আমাদের। 2টো কম্বল বাঁধলাম না, ওগুলো চাদরের মতন গায়ে জড়িয়ে নিলাম। এরপর কয়েক সেকেন্ডের জন্যে চাঁদের দিকের একটা জানলা খুলে দিল ক্যাভার। দেখলাম আমাদের মহাশূন্যযান চাঁদের এক প্রকাণ্ড গর্তের দিকে এগোচ্ছে। এবার সূর্যের দিকের একটা জানলা খুলে দিল বিজ্ঞানী। কড়া রোদে গায়ে ছ্যাঁকা লেগে গেল, যেন ঝলসে গেল নজর। কয়েক মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেলাম। দৃষ্টিশক্তি ফিরে পেয়ে তাকিয়ে দেখি আমার ধারণাই ঠিক। অবতরণের কাজে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগাতে শেষের জানলাটা খুলেছে ক্যাভার। চমৎকার ফল হলো। কাছের চাঁদের দুর্বল আকর্ষণ শক্তি দূরের সূর্যের প্রবল আকর্ষণ শক্তির কাছে হার মানল। যানটা ধীরে ধীরে এগোতে লাগলো চাঁদের দিকে।
এখানেই শেষ হলো দ্য ফার্স্ট মেন ইন দ্য মুনের প্রথম পর্ব। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আপনারা শুনতে পাবেন এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।